সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা এবং দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল কী ছিল সেটি নিয়ে। ইতিপূর্ব ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শাহ আলমের সঙ্গে চুক্তি অনুযায়ী দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ে ক্ষমতা লাভ করে। দেওয়ানি লাভের যে শর্তগুলো ছিল সেখানে ছিল কোম্পানি বার্ষিক ২৬ লক্ষ টাকা মোগল রাজদরবার প্রেরণ করবেন এবং বাংলার নবাবকে দেবেন প্রায় ৫৩ লক্ষ টাকা। এর বিনিময়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন। এই দেওয়ানি লাভের পরপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসনের দিকে ধাবিত হয়। এটাকে কেউ কেউ অ্যাংলো মোগল যৌথ শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন, যেমন প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী এটাকে অ্যাংলো মোগল যৌথ শাসন ব্যবস্থা বলেছেন। অর্থাৎ এই ব্যবস্থায় মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা অর্পণ করেন। অন্যদিকে বাংলার নবাব ছিলেন, তার দায়িত্ব ছিল নিজামত পরিচালনা করা, অর্থাৎ বাংলার শাসন কার্য পরিচালনা করা। এখানে দুটি বিষয় বিভক্ত হয়ে যায়। একটি হলো রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে কোম্পানি, অন্যদিকে বাংলার শাসন কার্য পরিচালনার ক্ষমতা থাকে বাংলার নবাবের হাতে। এই যে শাসন ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর অত্যন্ত সুচতুর এবং চালাক ছিলেন। তিনি দেওয়ানি লাভ করেও সরাসরি রাজস্ব আদায়ের ঝুঁকি গ্রহণ করতে চাননি। এর কারণ যেটা ছিল যে এদেশীয় ভাষা তারা জানতেন না, যার ফলে রাজস্ব আদায় করতে গেলে সমস্যার সৃষ্টি হবে, এমনকি বিদ্রোহ সৃষ্টি হতে পারে। আরেকটি যে কারণ ছিল যে এদেশে ইউরোপীয় অনেক বণিক ছিল যারা বাংলার নবাবকে রাজস্ব প্রদান করত, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজস্ব প্রদান করবেন না, ফলে তাদের সঙ্গে একটা সংঘর্ষ বেঁধে যাওয়ার সমস্যা ছিল। যার কারণে এখানে রবার্ট ক্লাইভ আমলাতন্ত্রের একটি সৃষ্টি করেন। বাংলার রাজস্ব আদায়ের জন্য তিনি নিয়োগ করেন সৈয়দ মোহাম্মদ রেজা খানকে। অন্যদিকে বিহারের রাজস্ব আদায়ের ক্ষমতা দান করেন সেতাব রায়কে। বাংলার সৈয়দ মোহাম্মদ রেজা খানকে রাজস্ব আদায়ের কেবল দায়িত্ব দেননি, পাশাপাশি মির্জাফরের নাবালক পুত্র নজমুদ্দৌলার অভিভাবক নিযুক্ত করেন। এখানে যেন দ্বৈত শাসনের ভিতর আরেকটি দ্বৈত শাসন ছিল, অর্থাৎ যেহেতু নজমুদ্দৌলা নাবালক নবাব ছিলেন, যার কারণে তার পক্ষে শাসন কার্য পরিচালনা করা সম্ভব ছিল না। এই কারণেই সেতাব রায়কে তিনি দেওয়ানও যেমন নিযুক্ত করেন, বাংলার নবাবের অভিভাবক নিযুক্ত করে শাসন কার্য পরিচালনারও দায়িত্ব অর্পণ করেন। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা এবং শাসন কার্য পরিচালনার ক্ষমতা লাভ করেন। তাত্ত্বিকভাবে যদিও আমরা দেখি শাসন কার্য পরিচালনার ক্ষমতা ছিল
বাংলার নবাবে, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, যেটা তিনি রেজা খানের মাধ্যমে পরিচালনা করতেন। রেজা খান এবং শেতাব রায় যে রাজস্ব আদায় করত, সেই রাজস্ব আদায় করে বাংলার নবাবকে প্রায় 53 লক্ষ টাকা প্রদান করে এবং মোগল সম্রাটকে 26 লক্ষ টাকা প্রদান করে বাদবাকি টাকা কোম্পানিকে প্রদান করত। এই যে শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে এমন একটি অবস্থার সৃষ্টি হয়, রবার্ট ক্লাইভ এমন একটি জটিলতার সৃষ্টি করেন যে নবাব ছিলেন শাসন কার্য পরিচালনার দায়িত্বে, অন্যদিকে অর্থনৈতিক ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। অর্থাৎ বাংলার নবাবের হাতে শাসন এবং বিচার কার্য পরিচালনার দায়িত্ব ছিল, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্থনৈতিক দায়িত্ব, পাশাপাশি তারা প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করেছিলেন। নবাব পেয়ে যান ক্ষমতাহীন দায়িত্ব, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে যান দায়িত্বহীন ক্ষমতা। এই যে একটা জটিলতার শাসন ব্যবস্থায় সৃষ্টি করে, এটাকেই আমরা বলে থাকি দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার এক চরম অরাজকতার সৃষ্টি হয়। বাংলা এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ধাবিত হতে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর থেকে বাংলার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল লক্ষ্যই ছিল যত বেশি সম্ভব এই অঞ্চল থেকে রাজস্ব আদায় করে ইংল্যান্ডে পাচার করা, যার কারণে তারা অর্থনৈতিক শোষণ শুরু করে দেয় এই অঞ্চলে। আমরা দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফলে প্রথম দিকে যেটি দেখতে পাই, যে কোম্পানি কর্মচারীদের এবং গমস্তাদের অত্যাচার ও লুণ্ঠন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কর্মচারীরা ছিল লোভাতুর, অত্যন্ত লোভী, যার কারণে কোম্পানির কর্মচারী এবং গমস্তারা এদেশীয় রায়ত বা প্রজাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালাতে থাকে। তারা অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে থাকে, এমনকি তারা ব্যবসা বাণিজ্য নিজ হাতে নিয়ন্ত্রণ করতে থাকে। এই কোম্পানি কর্মচারী এবং গমস্তাদের অত্যাচার, এমনকি তারা লুণ্ঠন, সম্পদ লুণ্ঠন করতে থাকে রায়ত এবং প্রজাদের। ফলশ্রুতিতে রায়ত ও প্রজাদের অবস্থা অত্যন্ত করুণ থেকে করুণতর হয়। দ্বিতীয় যেটা আমরা দেখতে পাই, সেটি হলো সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বাংলার ইতিহাসের এবং ব্রিটিশ সভ্য জাতির জন্য কলঙ্কের একটি দিক, সেটি হলো বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়, যে দুর্ভিক্ষের নাম ৭৬-এর মরন্তর। ইংরেজি ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দ, বাংলার ১১৭৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে দ্বৈত শাসনের ফলে তারা অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের উপর নিপীড়ন, নির্যাতন চালাতে থাকে। তারা রাজস্ব আদায়ের জন্য কর্মচারী নিয়োগ করে, আমিল নামে কর্মচারী। এই কর্মচারীরা কৃষকদের উপর নিপীড়ন চালাতে থাকে অধিক পরিমাণে রাজস্ব আদায়ের জন্য। এই অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে গিয়ে রায়তরা কোণঠাসা হয়ে পড়ে। এমনও দেখা যায় যে রায়তরা জমিতে চাষ থেকে বিরত থাকে। আবার এই সময়কালে একটা যে বিষয়টি দেখা যায়, খরা অর্থাৎ অনাবৃষ্টিও দেখা যায়। অনাবৃষ্টির ফলে আমন চাষে সমস্যার সৃষ্টি হয়।
একদিকে আমন অনাবৃষ্টি, অন্যদিকে দ্বৈত শাসনের ফলে অধিক পরিমাণে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় এবং মজুতদারি ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা চাল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি মজুতদারি করতে থাকে। সেই সঙ্গে এই অঞ্চলেরও কিছু সংখ্যক লোভাতুর মানুষ মজুতদারি ব্যবস্থা করতে থাকে। একেতে দ্বৈত শাসনের নিষ্পেষণ, খরা, অন্যদিকে মজুতদারি, এর ফলে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত রবার্ট ক্লাইভ থাকা পর্যন্ত দ্বৈত শাসন ভালোই চলেছিল, কিন্তু তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান তারপর থেকে দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু এই ভয়াবহ চিত্রটা ফুটে ওঠে। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে যে দুর্ভিক্ষ দেখা যায়, সেই দুর্ভিক্ষ ছিল ভয়াবহ, যার চিত্র অবর্ণনীয়। এই চিত্রগুলো তুলে ধরেছেন সহায়ক ইংরেজ কর্মচারীরাও, এমনকি বাংলার নায়েব নজিম দিওয়ান রেজা খানও। একেতে উৎপাদন ব্যবস্থার সংকট, অন্যদিকে মজুতদারি, ফলশ্রুতিতে বাংলার মানুষের প্রধান যে আহারের বিষয় চাল থেকে ভাত, অর্থাৎ এই খাদ্যশস্যের ঘাটতি প্রচুর পরিমাণে দেখা দেয়। চালের দাম আমরা দেখতে পাই 1769-এর শুরুর দিকে, গোড়ার দিকে টাকায় 8 মণ থেকে 12 মণ পর্যন্ত চাল পাওয়া যেত, কিন্তু এই সালেরই শেষের দিকে আমরা দেখতে পাই যে টাকায় 8 সের বা 12 সের চাল পাওয়া যেত। অর্থাৎ চালের দাম ভয়াবহভাবে বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে মানুষ চরম এক অবস্থার দিকে যেতে থাকে এবং দুর্ভিক্ষের দিকে পতিত হয়, অনাহারে মানুষ মারা যেতে থাকে। 1770 সালে বাংলার নাইব দেওয়ান বা নিজাম দেওয়ান রেজা খান ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট একটি রিপোর্ট প্রেরণ করেন। তখন বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল কার্টিয়ার। কার্টিয়ারের নিকট তিনি বলেন রিপোর্টে, দেশে পানি নেই, চাল নেই, সব শস্য বাজার থেকে উধাও, ঘরে ঘরে হাহাকার, গ্রাম ছেড়ে ক্ষুধার্ত মানুষ খাদ্যের সন্ধানে গ্রহণ করেছে ভবঘুরে জীবন, মৃত্যু আর মৃত্যু। খরায় চৌচির ঘর বাড়িতে আগুন ধরছে ঘন ঘন, পুড়ে যাচ্ছে যা খাবার সম্পদ বাকিটাও। আগে দৈনিক হাজার হাজার মরেছে, এখন মরছে দৈনিক লক্ষ লক্ষ। অনাহারে মৃত্যু আর মৃত্যুর লাশ চারদিকে। মুর্শিদাবাদের প্রতিনিধি রিচার্ড বেচার এক রিপোর্টে বলেন, এ এক হৃদয় বিদারক দৃশ্য, এর বর্ণনা দেয়া অসম্ভব। দেশের কোনো কোনো অংশে যে মানুষ ক্ষুধার তাড়নায় মৃত মানুষ ভক্ষণ করছে তা গুজব নয়, সত্যি। অনাহারজনিত মৃত্যুর সংখ্যা প্রতি 16 জনের মধ্যে 6 জন। অন্য এক ইংরেজ কর্মচারী চার্লস গ্র্যান্ট লেখেন, আমি স্বচক্ষে দেখলাম মুর্শিদাবাদে হাজার হাজার লোককে অনেক মাস খাওয়ানোর পরে ও প্রত্যহ সেখানে 500 লোক মৃত্যুবরণ করে। রাস্তাঘাট থেকে মৃতদেহ যারা কুড়ায় তারাও ক্ষুধার জ্বালায় একে একে মৃত্যুবরণ করে। রাস্তাঘাট ও ঘরের ভেতর পড়ে থাকা মৃতদেহ শিয়াল, কুকুর এবং শকুনি টানাটানি করতে থাকে। পচা মৃতদেহের গন্ধ ও অর্ধ মৃতদের কান্না ও কাতরানির জন্য রাস্তার বের হওয়া দায়। পরিস্থিতি এমন পাশবিক যে শিশু মৃত পিতামাতাকে খায়, মা তার মৃত শিশুকে খায়। এই দুর্ভিক্ষের ফলে প্রায় 1 কোটি লোক মারা যায়। বাংলার প্রায় 1/3 লোক মৃত্যু মুখে পতিত হয়। ব্রিটিশ ইতিহাসের এটা একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। দুর্ভিক্ষের পর আরেকটি করুণ চিত্র ফুটে ওঠে, মহামারী।
দুর্ভিক্ষের ফলশ্রুতিতে লক্ষ লক্ষ লোক মারা যায়। এই মৃতদেহের লাশের গন্ধে বিষাক্ত হয়ে পড়ে বাতাস। ফলশ্রুতিতে ছড়ে পড়ে কলেরা, ম্যালেরিয়া, বসন্ত। এর ফলেও আরও লক্ষ লক্ষ লোক মৃত্যুমুখে পতিত হয়। ফলাফলের আরেকটি দিক আমরা দেখতে পাই বাংলার ঐতিহ্যবাহী তাঁত ও রেশম শিল্পের ধ্বংস সাধন। বাংলার ঐতিহ্যবাহী একটি শিল্প ছিল তাঁত ও রেশম শিল্প, কিন্তু এই দুর্ভিক্ষের কারণে তাঁতিরা এবং তাঁত শিল্পের সাথে জড়িত কর্মচারীরাও দুর্ভিক্ষে নিপীড়িত হয়, খাদ্য সমস্যায় নিপীড়িত হয়। অনেকে এই পেশা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, আবার অনেকে মারা যায়। কেউ কেউ বলে থাকেন এই শিল্পের সাথে, তাঁত এবং রেশম শিল্পের সাথে জড়িত প্রায় অর্ধেক লোক মারা যায়। এই যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডের একটি অন্যতম দিক তাঁত এবং রেশম শিল্প, যেটা বহির্বিশ্বে রপ্তানি করত বাংলাদেশ, আদিকাল থেকে সে তাঁত এবং রেশম শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে। এমনও দেখা যায় যে দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পর তাঁত এবং রেশম শিল্প দাঁড়িয়ে উঠতে পারেনি দক্ষ কর্মচারীর অভাবে। এটা বাংলাদেশের জন্য, বাঙালির জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি সাধন। দ্বৈত শাসনের আরেকটি দিক ছিল বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই বিশেষ করে পলাশির যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে, ক্ষমতার পালাবদলের মাধ্যমে তারা এই অঞ্চল থেকে যত বেশি সম্ভব অর্থ পাচার করেছে। দেওয়ানি লাভের ফলে তারা অধিক পরিমাণে রাজস্ব আদায়ের নেশায় মত্ত হয়ে ওঠে, যার কারণে তারা প্রচুর পরিমাণে সম্পদ, প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করতে থাকে। এর একটি চিত্র যদি আমরা তুলে ধরি, যেমন 1769 সালে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 15,87,453 টাকা। অন্যদিকে 1769-70 অর্থ বছরে এটার পরিমাণ দাঁড়ায় 1,43,01,168 টাকা। যেখানে দুর্ভিক্ষের বছরের পূর্বে অর্থ আদায়ের পরিমাণ কম ছিল, কিন্তু দুর্ভিক্ষকালীন সময়ে সে অর্থ আদায়ের পরিমাণ বেড়ে যায়, ব্যাপক পরিমাণে বেড়ে যায়, যেটা অকল্পনীয়। এই অর্থ তারা ইংল্যান্ডে পাচার করেছে। 70-71 অর্থ বছরে যদি দেখি, সেটা ছিল 1,40,06,030 টাকা। 1771-72 অর্থ বছরে সেটা গিয়ে দাঁড়ায় 1,50,23,260 টাকা। যেখানে বাংলায় দুর্ভিক্ষের কারণে মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে নির্দয়ভাবে রাজস্ব আদায় করেছে এবং সেই অর্থগুলো ইংল্যান্ডে পাচার করেছে, যেটি দিয়ে তারা শিল্প বিপ্লব সাধন করেছে। এটি ইংল্যান্ডের জন্য এবং বাংলার জন্য অত্যন্ত, বিশেষ করে বাংলার জন্য অত্যন্ত করুণ ছিল। দ্বৈত শাসনের আরেকটি যে ফল আমরা দেখতে পাই, সেটি হলো অনেক বড় বড় জমিদার নিঃস্ব হয়ে পড়ে। আমরা পূর্বে বললাম যে দুর্ভিক্ষকালীন সময়েও তারা অমানবিকভাবে রাজস্ব আদায় করেছে অধিক পরিমাণে। এই রাজস্ব আদায়ে ছোট ছোট জমিদাররা প্রদান করতে পারলেও অনেক বড় বড় জমিদাররা রাজস্ব প্রদান করতে পারেনি, বকেয়া পড়ে যায়। যেমন বর্ধমান, নদিয়া, রাজশাহী, পূর্ণিয়া, বীরভূম, এ সকলের জমিদাররা
রাজস্ব প্রদান করতে পারে না। তাদের অর্থ সংকট এত প্রবল হয়েছিল, এত অর্থ সংকটে তারা পতিত হয়েছিল যে তারা তাদের বাড়ির গৃহবধূর অলংকার, থালা বাসন পর্যন্ত বিক্রি করে সেটা পরিশোধ করার চেষ্টা করেছে। তারা কৃষকদেরকে ঋণ দিতে পারেনি পুনরায় কৃষি উৎপাদনের জন্য। এখানে জমিদাররাও যেন সর্বস্ব হারিয়ে ফেলেছিল। দ্বৈত শাসন ব্যবস্থার অপর একটি ফলাফল সামাজিক অনুশাসন ভেঙে পড়া। ক্ষুধার্ত মানুষের কাছে আইনের কোনো বালা নেই, স্বাভাবিকভাবে তারা বিদ্রোহ করতেই পারে। আমরা দেখেছি, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ক্ষুধার্ত অনাহার ভবঘুরে মানুষগুলো বাংলার ব্রিটিশদের বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুশাসন বা নবাবের অনুশাসন তারা মানতে রাজি ছিল না, মানতে বাধ্য ছিল না। ক্ষুধার জ্বালায় তারা এই ভবঘুরে যুবক থেকে শুরু করে 12 জন আইন শৃঙ্খলা অমান্য করে চুরি, ডাকাতি, রাহাজানি, লুটতারাজের সাথে সম্পৃক্ত হয়। ফলে যুগ যুগ ধরে বাংলার যে একটি সামাজিক অনুশাসন ছিল, সেই অনুশাসন ভেঙে পড়ে। বাংলাদেশ এক অরাজকতার মধ্যে ধাপিত হয়, এক অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে অনাবাদি এবং কৃষি জমির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। যেহেতু তারা জোরপূর্বক রাজস্ব আদায় করতে থাকে, কৃষকরা অনেকেই জমি চাষ থেকে বিরত থাকে, তারা গ্রাম ছেড়ে পালিয়েও পর্যন্ত যায়। এমন একটা প্রথা চালু করেছিল এই সময়ে, যে প্রথাটির নাম ছিল নাজাই প্রথা। নাজাই প্রথার যে পদ্ধতিটা ছিল, কোনো কৃষক যদি তার খাজনা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ওই গ্রামের অন্যান্য কৃষকদের কাছ থেকে সেই খাজনা আদায় করা হবে। এই একটা নিষ্ঠুরতম প্রথার ফলে অন্যান্য কৃষকরাও জমি চাষ থেকে বিরত থাকে এবং পালিয়ে যায়। ফলশ্রুতিতে হয় কি, যে প্রচুর পরিমাণে জমি অনাবাদি এবং পতিত হয়ে পড়ে থাকে, যার ফলে খাদ্য সংকট আরও প্রকটতর হয়। গ্রামীণ কৃষি কাঠামোয় পরিবর্তন, এটিও দ্বৈত শাসন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ দিক ছিল। এখানে আমরা দেখতে পাই যে 2 রকমের রায়ত ছিল। একটা ছিল খোদকাস্তা রায়ত, যারা স্থায়ীভাবে বসবাস করে জমিদারদের রাজস্ব প্রদান করত। আর একটা হলো পাইকাস্তা রায়ত, এরা ছিল স্বাধীন নয়, আবার অনাবাসিক রায়ত বলা যায় এদেরকে। পাইকাস্তা রায়তরা যে কাজটি করেছিল, অন্যদিকে খোদকাস্তা রায়তরা, এই 2 রায়তের ভিতর যে বিষয়টা ছিল, খোদকাস্তা রায়তরা যেহেতু আবাসিক ছিল, যার কারণে তারা জমিদারদেরকে রাজস্ব প্রদান করতে বাধ্য ছিল। কিন্তু এই যে দুর্ভিক্ষের ফলে তারা সেটা প্রদান করতে পারছিল না। অন্যদিকে পাইকাস্তা রায়তরা যেটা ছিল অনাবাসিক, তাদের হাতে কিছু মজুতদারি করার ফলে অর্থ জমা ছিল, যার কারণে এরা জমিদারদের সাথে এরা যায় এবং জমিদারদের সাথে বচ্চা করে তারা জমিদারদের ভালো ভালো জমিগুলো গ্রহণ করে এবং সেগুলোতে উৎপাদন শুরু করে। ফলশ্রুতিতে এই পাইকাস্তা রায়তরা সেই সময়ে একটি মধ্যবিত্ত শ্রেণীতে
পরিণত হয় এবং সমাজ কাঠামোয় দেখা যায় একটা নতুন শ্রেণীরও সৃষ্টি হতে থাকে, যেটি কৃষিভিত্তিক মধ্যবিত্ত শ্রেণীর। ব্রিটিশ জাতির কলঙ্কময় অধ্যায়। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল ব্রিটিশ জাতির জন্য একটি কলঙ্কময় ইতিহাস। সমগ্র বিশ্ব জানে যে ব্রিটিশ জাতি হলো সুসভ্য জাতি, কিন্তু এই ব্রিটিশরা বাংলাতে এসে দেওয়ানি লাভ করে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে জনগণের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে রাজস্ব আদায়ের জন্য, তার ফলে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, সেই দুর্ভিক্ষের কথা জেনেও তারা রেজা খানের মাধ্যমে তারা রিপোর্ট পেয়েও যথাযথ ব্যবস্থা না গ্রহণ করার কারণে এবং দুর্ভিক্ষকালীন সময়ে তারা অধিক পরিমাণে রাজস্ব আদায় করেছে দুর্ভিক্ষের পূর্ব অবস্থার, যার ফলে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। এই যে তাদের এই শাসন ব্যবস্থার ফলে লক্ষ লক্ষ লোক মারা গেল, বাংলার প্রায় 1/3 লোক, প্রায় 1 কোটি লোক, এটা ব্রিটিশ জাতির ইতিহাসে এক কলঙ্ক লেপন করে, এটা নির্দ্বিধায় বলা যায়। দ্বৈত শাসন ব্যবস্থা বা দেওয়ানি লাভের রাজনৈতিক ফলাফলের সর্বশেষ যে দিকটি ছিল দ্বৈত শাসন ব্যবস্থার অবসান। আমি আগেই বলেছি, রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে সেটি তিনি হ্যান্ডেল করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু পরবর্তী শাসকগণ সেটা পারেনি। কোম্পানির কর্মচারী গোমস্তাদের নিপীড়ন নির্যাতন অত্যাচারের ফলে তাদের দেওয়ানি লাভ এক অর্থে ভেঙে পড়ে এবং বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। বাংলা থেকে তারা পরবর্তীতে আর রাজস্ব আদায়ের সমস্যার সৃষ্টি হয় এবং বাংলার আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে, যার ফলশ্রুতিতে ডিরেক্টর সভা কলকাতা কাউন্সিল কলকাতাকে অভিহিত কলকাতা কর্তৃপক্ষকে অভিহিত করে দ্বৈত শাসন ব্যবস্থার অবসানের জন্য এবং ওয়ারেন হেস্টিংসকে প্রেরণই করে দ্বৈত শাসন ব্যবস্থার যাতে অবসান ঘটে। ওয়ারেন হেস্টিংস এসে প্রথমে যে কাজটি করেছিল, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করে কোম্পানির হাতে দেওয়ানি গ্রহণ করে, এমনকি শাসন কার্য পরিচালনার ভার গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা দেখলাম দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার জন্য কখনোই শুভকর ছিল না, বাংলার জন্য ছিল এক ভয়াবহ, এক অন্ধকারময় দিক। বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে, বাংলার আর্থসামাজিক অবস্থা ভেঙে পড়ে, বাংলার সামাজিক অনুশাসন ভেঙে পড়ে, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে। ধন্যবাদ।